প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের হিসাব বিজ্ঞানের ভিডিও টিউটোরিয়াল লেকচারে। আমাদের আজকের লেকচারের বিষয় হিসেব খাত। আজকে আমরা বিভিন্ন হিসেব খাত সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আমরা বুঝে নেবার চেষ্টা করি যে হিসেব খাতগুলো আসলে কি জিনিস। মনে করো এটি একটি ব্যবসায় প্রতিষ্ঠান। তোমরা ইতিমধ্যে জেনেছ যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের লেনদেন করে থাকে, ক্রয় করে থাকে, বিক্রয় করে থাকে, সম্পদ আয় বৃদ্ধিজনিত লেনদেন হয়ে থাকে, মূলধন সংক্রান্ত লেনদেন হয়ে থাকে। আমরা আজকে এই ভিডিও থেকে দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে এই লেনদেনগুলোর কোনগুলো কোন খাতে বিভক্ত হবে বা শ্রেণী বিভাগ হবে। যেমন তোমরা জানো আয় সংক্রান্ত অনেক লেনদেন হয়ে থাকে, ব্যয় সংক্রান্ত অনেক লেনদেন হয়ে থাকে। এখন এই যে প্রতিষ্ঠানটি তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের লেনদেনের মধ্যে কিছু লেনদেন হবে যেই লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের আয়ের সৃষ্টি হবে। এখন এই আয় সংক্রান্ত লেনদেনগুলো সব একত্র করে আমরা যেই খাতের মধ্যে লিপিবদ্ধ করব সেই খাতকে আমরা বলবো আয়ের খাত। তারপরে যেই লেনদেনগুলো প্রতিষ্ঠানের ব্যয়ের সৃষ্টি করবে বা খরচ ঘটাবে সেই সংক্রান্ত লেনদেনগুলোকে আমরা ব্যয় খাতের মধ্যে অন্তর্ভুক্ত করব। তেমনি কিছু লেনদেন প্রতিষ্ঠানের জন্য দায়ের সৃষ্টি করবে, সেগুলোকে আমরা দায় খাতে লিপিবদ্ধ করব এবং সম্পদ সংক্রান্ত লেনদেনগুলোকে সম্পদ খাতে লিপিবদ্ধ করব। এরপরে থাকে মূলধন। এখন আমরা দেখব হিসেবের এই যে আমরা খাতগুলো সম্পর্কে কিছুক্ষণ আগে চিত্রে দেখলাম, এই খাতগুলোর কোনটার আসলে কি কাজ। প্রথমে আমরা যদি আয়ের কথা বলি, যেই সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানে রোজগার বা লাভের সৃষ্টি হবে তাকে আমরা আয় খাতে লিপিবদ্ধ করব। এরপরে আসে ব্যয়ের খাত, যে সকল লেনদেনের মাধ্যমে খরচ, ক্ষতি, অপচয় অথবা লোকসান হয় এ সবই আমরা ব্যয় খাতে লিপিবদ্ধ করব। তারপরে আমাদের যেমন আসে দায় খাত, যে সকল লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠানের নিকট কেউ টাকা পাওনা হয়ে যায়, মানে প্রতিষ্ঠান দায়ী হয়ে যায় অন্য কাউকে টাকা দিতে হবে পরবর্তীতে, অবশ্যই প্রতিষ্ঠান সেই টাকাটা কারো না কারো কাছ থেকে নিয়ে থাকে। তারপরে আসে মূলধন সংক্রান্ত লেনদেন, প্রতিষ্ঠান বা কারবারকে মালিক যা দেয় তার সবই মূলধন। কাকে দেবে? প্রতিষ্ঠানকে দেবে। কে দেবে? মালিক দেবে। এর সবই হচ্ছে মূলধন। এখন আমরা আসি উত্তোলন। উত্তোলন মূলধনের বিপরীত। একটু আগে আমরা দেখলাম প্রতিষ্ঠানকে মালিক যা দিবে তার সবই মূলধন, তো একইভাবে প্রতিষ্ঠান থেকে মালিক যা তুলে নেবে তার সবই উত্তোলন। তারপর আমাদের আসে সম্পদ। প্রতিষ্ঠানের সকল সম্বল বা পুঁজিকে আমরা সম্পদ বলি। এখন আমরা এই যে হিসেবের যে খাতগুলোর কথা বললাম, ৬টি খাত এখানে রয়েছে, এই ৬টি খাত সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নেবার চেষ্টা করি। প্রথমে আমরা আসি আয় কিভাবে বুঝবো। মনে করো এই যে ছবিতে তোমরা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ধরে নাও ইনি একজন ব্যবসায়ী, তার ছোট একটা দোকান রয়েছে। এই দোকানের যেই জিনিসপত্র আছে ইনি এই জিনিসপত্রগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে থাকে। এখন তার কাছে যখন একজন ক্রেতা আসে তখন তিনি কি করে? এই ক্রেতার কাছে জিনিসপত্র বিক্রি করে এবং এই বিক্রির মাধ্যমে এই ক্রেতা তাকে নগদ টাকা দেয়, বিনিময়ে পণ্য নিয়ে যায়। এই যে পণ্য বিক্রয়ের মাধ্যমে তার কাছে যেই টাকাটা আসলো, এই টাকাটাকে আমরা বলে থাকি আয়। এরকম প্রতিষ্ঠান যত প্রকার লেনদেনের মাধ্যমে আয় করবে, ইনকাম করবে, তার সবই আমরা আয় খাতে লিপিবদ্ধ করব। এখন আমরা আসি ব্যয় কি জিনিস বোঝার জন্য। একটু আগেই তোমরা যে ছবিতে দেখেছো, দোকানে কিছু কলা ছিল। এখন এই কলাগুলো এই ব্যক্তিগুলো কোত্থেকে কিনে আনে? নিশ্চয়ই এই ব্যক্তি কোনো না কোনো পাইকারি বাজার থেকে কিনে এনে বিক্রি করে। এখন সেই দোকানদার যখন পাইকারি বাজার থেকে কলা খরিদ করে আনতে যাবে বিক্রি করার উদ্দেশ্যে, তখন তো আগে তো তাকে কিনতে হয়। এই যে কেনার মাধ্যমে তার যে খরচটা হয়, এতে করে তার আবার নগদ টাকা চলে যায়। খেয়াল করো, বিক্রির সময় নগদ টাকা এসেছিল, এই জন্য ওটাকে আমরা আয় বলেছিলাম। এখন এই দোকানদার বিক্রির উদ্দেশ্যে কোনো এক জায়গায় কলা কিনতে গেছে, এগুলো কিনে এনে তারপরে বিক্রি করবে, তাহলে এখন তার ক্রয়ের মাধ্যমে ব্যয় হবে। এরকম যত প্রকার লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠান বা মালিকের ব্যয়ের সৃষ্টি হবে, খরচ হয়ে যাবে, এই সকল লেনদেনকে আমরা ব্যয় খাতের মধ্যে অন্তর্ভুক্ত করব। তারপরে আমরা আসি দায় কি জিনিস বোঝার জন্য। এখন আবার আমরা সেই প্রথম দোকানদার যে ছিলেন ওনার ছবিটা দেখি। মনে করো এই ব্যক্তির দোকানে বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ, অনেক প্রকারের জিনিস আছে।
এখন এই রকম একটা ব্যবসা পরিচালনা করার জন্য যেই পরিমাণ পুঁজি বা মূলধনের দরকার, মনে করো সেই পরিমাণ টাকা এর কাছে নাই। তোমরা জানো যে হাজার হাজার ছেলেপেলে বেকার ঘুরে বেড়ায়। And সবার পকেটে যদি পর্যাপ্ত মূলধন থাকতো, এরা তো আর বেকার থাকতো না, তাই না? এরা তো ওই টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতো। যেহেতু সবার কাছে টাকা থাকে না, তো মনে করো এই দোকানদারের কাছেও পর্যাপ্ত টাকা ছিল না ব্যবসা শুরু করার। তখন ইনি কি করলেন? ইনি তখন তৃতীয় একজন ব্যক্তির কাছে গেলেন টাকা ধার নেবার জন্য। মনে করো এই ব্যক্তি হচ্ছে ঋণদাতা। এই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ইনি ব্যবসা শুরু করেছেন। এখন এই যে একটা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে বিজনেসটা উনি স্টার্ট করলেন, তো এই টাকা তো পরবর্তীতে ওনাকে শোধ করতে হবে, তাই না? এখন খুব সহজে যদি বলি, মানে ব্যবসায়ের মালিককে যদি পরবর্তীতে কাউকে টাকা পরিশোধ করতে হয়, বা ব্যবসায়ের কাছে যদি কেউ পাওনা থাকে, যেমন যেটা আমরা বলে থাকি ঋণের বোঝা পরবর্তীতে শোধ করতে হবে, তার সবই দায়। অর্থাৎ যেই লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানের দায়ের সৃষ্টি হবে, তার সবই আমরা দায় খাতের মধ্যে অন্তর্ভুক্ত করব। তারপরে আমরা আসি সম্পদ কি জিনিস। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকারের সম্পদ থাকতে পারে। যেমন প্রতিষ্ঠানের নিজস্ব যে বিল্ডিংটা, দালান কোঠা, এটাও সম্পদ। প্রতিষ্ঠানের যদি ভূমি থাকে, এটাও সম্পদ। প্রতিষ্ঠানের যে আসবাবপত্র তোমরা জানো, এটাও সম্পদ। প্রতিষ্ঠানের নগদ টাকা, এগুলোও সম্পদ। ইভেন এই নগদ টাকা প্রতিষ্ঠান সব নগদে নাও রাখতে পারে, কিছু টাকা ব্যাংকে জমা রাখতে পারে। প্রতিষ্ঠানের ব্যাংক ব্যালেন্স, সেগুলোও সম্পদ। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কি জিনিসকে আমরা সম্পদ খাতের মধ্যে অন্তর্ভুক্ত করি। তারপর আমরা আসি মূলধন কি জিনিস। এখন আমরা মূলধন নিয়ে আলোচনা করব। বাম পাশে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে প্রথমে দেখেছিলে সেই প্রতিষ্ঠানটি, ব্যবসায় প্রতিষ্ঠান। এবং ডান পাশে ব্রিফকেস সহ যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন প্রতিষ্ঠানের মালিক। এখন এই মালিকের নিজস্ব কিছু সম্পত্তি আছে, এগুলো মালিকের ব্যক্তিগত সম্পদ। তার বাড়িতে থাকে, মনে করো নগদ টাকা আছে, দেয়াল ঘড়ি আছে, আসবাবপত্র আছে। মনে করো এটা মালিকের বউ বা গার্লফ্রেন্ড, কিছু একটা, হোয়াট এভার ইট ইজ, যা কিছু মনে করতে পারো। এখন মালিক, মনে করো তার এই যে নগদ টাকা যে ছিল, এই টাকাটা উনি প্রতিষ্ঠানে দিয়ে দিলেন। তার মানে মালিক প্রতিষ্ঠানকে কিছু জিনিস দিলেন, সেটা নগদ টাকা। এটা একটা মূলধন, মালিক প্রতিষ্ঠানকে দিয়েছে। মনে করো মালিকের বাসার যে দেয়াল ঘড়ি, এটা উনি দিয়ে দিলেন, এটাও এক ধরনের মূলধন। মালিকের বাসার মনে করো আসবাবপত্র ছিল, অফিসে মিটিং এর কাজে প্রয়োজনে ব্যবহৃত হয়, উনি সেই আসবাবপত্র প্রতিষ্ঠানকে দিয়ে দিলেন, এটাও মূলধন। ইভেন মালিক যদি ওনার যে গার্লফ্রেন্ড বা ওয়াইফের কথা বললাম, ইনাকে বিনা বেতনে অফিসে কাজ করতে পাঠায় দেয়, একজন কর্মচারীর বেতন সেভ হয়, এটাও এক প্রকারের মূলধন। যদিও তোমরা প্র্যাকটিক্যাল হিসেব বিজ্ঞানে এটা পাবা না, মালিক কখনো তার নিজের বউকে তো আর অফিসে দেয় না, এত বোকা তো আর মালিক না। হোয়াট এভার গোজ অন, এটা জাস্ট ফান করার জন্য বললাম। এখন আমরা মূলধন সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে উত্তোলন তাহলে জিনিসটা কি। আমরা একটু আগে বললাম মালিক প্রতিষ্ঠানকে যা দেয় তার সবই মূলধন। তো একইভাবে প্রতিষ্ঠান থেকে মালিক যা তুলে নেয় তার সবই উত্তোলন। ফর এক্সাম্পল, প্রতিষ্ঠান থেকে মালিক নগদ টাকা তুলে নিতে পারে, এটাও উত্তোলন। প্রতিষ্ঠান থেকে মালিক একটা ঘড়ি তার বাড়িতে নিয়ে যেতে পারে, এটাও উত্তোলন। প্রতিষ্ঠান থেকে মালিক আসবাবপত্র বাড়িতে নিয়ে যেতে পারে, এটাও উত্তোলন। ইভেন তার সুন্দরী বউটাকে উনি ফেরত নিয়ে নিতে পারেন, এটাও উত্তোলন। তো মূল কথা হচ্ছে প্রতিষ্ঠানকে মালিক যা দেবে তার সবই মূলধন। একইভাবে ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যক্তিগত খরচের জন্য প্রতিষ্ঠান থেকে মালিক যা তুলে নেবে তার সবই উত্তোলন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে হিসেবের বিভিন্ন খাতগুলো কোনগুলোকে কি বলে। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লেকচারে আমরা আরো বিস্তারিতভাবে উদাহরণ সহ জানার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।